ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি জামাত, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুত ইসি। আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, শহীদরা জাতীয় বীর। এবং বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র হবে না বললেন তারেক রহমান, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় মন্তব্য জামায়াত নেতার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। 2026 সালে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলেও জানান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার সকল সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুনের প্রতিবেদন। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনের ট্রেনে উঠল অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, আগামী নির্বাচনের আগে 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে ইসিকে চিঠি দিবে সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। এবারের নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দেন ডক্টর ইউনূস। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। যারা জীবনে প্রথমবার ভোট দেবে তাদের জন্য দিনটি স্মরণীয় করে রাখতে চান তিনি। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রকে এমনভাবে মেরামত করা হবে যাতে কখনো ফ্যাসিবাদ লক্ষণ দেখা দিলেই তা নির্মূল করা যায়। আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। স্বৈরাচার সরকার দমন পীড়নের পাশাপাশি দেশে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলেও অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা। পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে ইসিকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় নির্বাচনের সংখ্যা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বলেন, এ ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতায় আসবে, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষর হবে বলেও প্রত্যাশা করেন তিনি। উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে, সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। এবং জুলাই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণায় স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ঘোষণাপত্রে তাদের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব উপেক্ষিত হয়েছে। তিনি বলেন, জুলাই পত্রে যেভাবে বিষয়গুলো আনা হয়েছে আমরা তাতে সন্তুষ্ট নই, বরং হতাশ। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন ইসি আব্দুর রহমানেল মাসুদ। বলেন, আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে ইসি প্রস্তুত।
স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে মঙ্গলবার ২৮ দফা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর স্বীকৃতি ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী নতুন সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্র যুক্ত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান মঞ্চে মঙ্গলবার বিকেল ৫:১৫টার দিকে ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিক স্বীকৃত মন্তব্য করে সরকার প্রধান বলেন, গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে। একই সঙ্গে আইনি সুরক্ষা দেয়া হবে আন্দোলনকারীদের। জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। মোহাম্মদ ইউনূস বলেন, গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। ৫ই আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ স্বাধীন এই ভূমি বারবার রক্তাক্ত হয়েছে। ঐক্যবদ্ধ লড়াইয়ে বারবারই ফিরে এসেছে স্বাধীনতা, তবে ভিন্ন রূপে, ভিন্ন মোড়কে। গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ যেন অন্য একরকম স্বাধীনতার ঘোষণাপত্র, যার নানা দিক তুলে ধরছেন মনিরুল ইসলাম। ৫ আগস্ট ২০২৫ বিকেলে মানিক মিয়া এভিনিউতে উচ্চারিত হল জনগণের বিজয়ের চূড়ান্ত দলিল, জুলাই ঘোষণাপত্র, যেখানে প্রতিফলিত হয়েছে জন আকাঙ্ক্ষা, যেন জনগণই বলছে তাদের কথা। ঘোষণাপত্রের প্রথমে রয়েছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি। কৃতজ্ঞ চিত্রে গুরুত্ব পেয়েছে মহান স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধ। স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের অঙ্গীকার। ৭২-এর সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। আওয়ামী লীগের একদলীয় বাকশাল প্রথা মত প্রকাশের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাতন্ত্র্য হরণ করে। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ৯ বছরের সামরিক স্বৈরশাসনের অবসান ঘটে এবং ১৯৯১ সালে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1-11 ষড়যন্ত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়, প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদ। গণবিরোধী শাসন ব্যবস্থা, সংবিধানের অপব্যবহারে প্রতিষ্ঠিত হয় একদলীয় কর্তৃত্ববাদ। বিচার বহির্ভূত হত্যা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ফ্যাসিবাদ ব্যবস্থা আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করে। তথাকথিত উন্নয়নের আড়ালে সীমাহীন দুর্নীতি ও লুটপাট হরণ করে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। রাজনৈতিক দলসহ প্রতিটি মানুষ এই ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকার ৩ মেয়াদে জাতীয় নির্বাচনে ভোটাধিকার হরণ করেছে। ভিন্নমতের ওপর নিপীড়নের পাশাপাশি চাকরিতে একচেটিয়া দলীয় নিয়োগ এবং বৈষম্যমূলক কোটানীতি পরিণত হয় গণবিক্ষোভে। দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনেও কমেনি জনক্ষোভ। বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে গণহত্যা চালায় সরকার। ছাত্র জনতার সঙ্গে একাট্টা হয় আপামর জনগণ। হত্যাযজ্ঞ চালিয়েও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সংহতিতে ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন। ২৪-এর গণঅভ্যুত্থান আইনগত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বৈধ পরিবর্তন। অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয় এবং সংবিধান অনুযায়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
এই অভ্যুত্থানে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের সংগ্রাম সফল করতে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার চেয়েছে জনগণ। দাবি পাকাপোক্ত হয় 16 বছরের ফ্যাসিবাদের সকল অন্যায়ের বিচার নিশ্চিতে। গণ অভ্যুত্থানে নিহত শহীদদের জাতীয় বীর ঘোষণা, আহত ও নির্যাতিতদের দেয়া হয় স্বীকৃতি। আগামী নির্বাচনে গঠিত সংসদ নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবে। ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণে সহিংস ও টেকসই উন্নয়ন নিশ্চিত। গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযোজন করবে আগামী সংসদ। সবশেষে এই জুলাই ঘোষণাপত্রে 5 আগস্ট 2024-এ ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে জয়ী জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। ৭১-এ বীর শহীদদের বাংলাদেশ ভুলেনি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 24 স্বাধীনতা রক্ষার। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। তিনি বলেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করলেই শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য ভবিষ্যতেও বহাল থাকবে বলে আশাবাদী তারেক রহমান। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র চর্চা ব্যাহত হলে অগণতান্ত্রিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। গণতন্ত্র চর্চা যদি নানা কারণে ব্যাহত হয়, তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এত শিশু, এত তরুণ, এত কিশোর, এত শ্রমিক হত্যা করার পর ওদের রক্ত শুকায়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পালন করা 36 দিন ব্যাপী কর্মসূচির সার সংক্ষেপ তুলে ধরেন রিজভী। যারা দিনরাত কাজ করে এটা সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসছেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে জামাত কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির নেতারা। কিছু দল মনে করছে তারা নির্বাচনের আগে ক্ষমতায় গেছে, এমন মন্তব্য করেন তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা আয়োজনে জামাত নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালী এলাকায় সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। সমাবেশে দলের নায়েবে আমির বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কোনো আপোষ করবে না। নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর পল্টন মোড়ে গণমিছিল পূর্ববর্তী এ সমাবেশ। জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। একটা বড় নিয়ামত হচ্ছে আমাদের শৃঙ্খলার শক্তি। শৃঙ্খলার এই শক্তিকে আমরা কাউকে ভয় করতে দেব, এখান থেকে আমরা কাউকে ভঙ্গ করতে দেব না। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কিছু দল নির্বাচনের আগেই ক্ষমতায় গেছে বলে মনে করছে, তাদের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে,
শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। সমাবেশ শেষে গণমিছিলটি পল্টন মোড় থেকে প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে মানিক মিয়া অ্যাভিনিউতে ছিল উপচে পড়া ভিড়। মঙ্গলবার সকাল থেকে সেখানে হাজির হতে থাকে হাজারো মানুষ। স্বৈরাচার বিদায়ের উৎসবে সামিল হয় তারা, উপভোগ করেন নানা সাংস্কৃতিক আয়োজন। এসইউ সেলিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। বুক পকেটের জিম্মির স্বাধীনতাকে মুক্ত করার আনন্দের দিন 5 আগস্ট। সেই বিজয়ের উদযাপনকে প্রাণ সঞ্চারিত করে জুলাই ঘোষণাপত্র। দুইয়ের মিশেলে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সে যে 16টা বছর যে অন্যায় করেছে সেই ভয়ে সে পালিয়েছে। পরবর্তীতে যে সরকারই আসুক তারা যেন অন্তর্পক্ষে জনগণের প্রতি ম্যান্ডেট নিয়ে থাকে। আমরা চাইছিলাম যাতে পরবর্তীতে যারা নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা যাতে দুর্নীতি করতে না পারে। গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে, তার বিপ্লবী চেতনাকে নয়। বিপ্লবের মহানায়ক চে গুয়েভারার সেই উক্তির যেন দারুণ উদাহরণ হয়ে থাকলো সংসদ ভবন এলাকা। পরিশেষে আমি নিজেও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলাম, সেটা একটা আমার স্মরণীয় দিন। আন্দোলন করতে করতে একটা সময় এই হাসিনার বাড়িতে গেলাম এবং মানে নিজের যে একটা অধিকার মনে হলো যে আমরা স্বাধীন হয়েছি। বাংলাদেশের লেখাটা মানুষ পড়বে আর কি এই দিনের জন্য, সাপোর্টের জন্য। প্রজন্ম থেকে প্রজন্ম সন্তানকে বিজয় ও দেশপ্রেমের গৌরবময় ইতিহাসের অংশীজন করার তাগিদ দেখা যায় অভিভাবকদের মধ্যেও। শিশুদের এই অংশগ্রহণ মানিক মিয়া এভিনিউকে দিয়েছে সার্বজনীন উৎসবের রং। আমি বাংলাদেশের ছবি আঁকছি গালের মধ্যে, আর মাথার মধ্যে বাংলাদেশের বিল। ড্রোন শো দেখতে যাচ্ছি, পতাকা আর আঁকাই নিলাম, অনেক ভালো লাগতেছে। গত বছরের বর্ষা বিপ্লবের প্রতিনিধি হিসেবে যেন সংহতি জানাতে এসেছে শেষ বিকেলের এক পশলা বৃষ্টি। এই দিনটা আসার জন্য আমাদের খুবই কষ্ট করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। অ্যাট লাস্ট আমরা 1 বছর পরে আবার বিজয় উদযাপন করতেছি। আমরা ভাঙব শাসকের কালো হাত, আমরাই করব আগামীর রূপরেখা। আমরা গড়ব হাতে হাতে ব্যারিকেড, পথেই হবে তোমার সাথে দেখা। প্রদীপ বালার কবিতার পঙ্ক্তির মতোই যেন দৃঢ়তা নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে এসেছিল সর্বস্তরের মানুষ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে। এ সময় শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় বিশেষ কনসার্ট জাগ্রত জুলাই। বৃষ্টি উপেক্ষা করে অনেক তরুণ তরুণী ও শিক্ষার্থীরা কনসার্ট দেখার পাশাপাশি এসেছেন 36 জুলাইতে নিজেদেরকে সম্পৃক্ত করতে। বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় মনোমুগ্ধকর গানে মেতে ওঠে শ্রোতারা। সন্ধ্যা 7:30টায় জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান উদ্বোধন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক 1 মিনিট নীরবতা পালন করা হয়। দলমত নির্বিশেষে সবাই আমাদের অংশগ্রহণ করে এই যুবনা পালন করতেছে। হৃদয় বিদারক স্মৃতি আছে যেগুলো আমি নিজের চোখের সামনে থেকে দেখছি। 36 জুলাই দিয়ে গেছে, আমরা তাদেরকে বারে বারে স্মরণ করতে চাই। এই দিনটাকে স্মরণ রেখে সবাই একসাথে যদি কোনো অন্যায় কাজও হয় সেগুলোর বিরুদ্ধে আমরা যাতে রুখে দিতে পারি। 36 জুলাই উদযাপন উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুনের প্রতীকী হেলিকপ্টার ওড়ায় ছাত্র জনতা। এ সময় হঠাৎ গ্যাস বেলুন থেকে আগুন লাগলে বিস্ফোরণে 11 জন দগ্ধ হয়। মঙ্গলবার বিকেল 3টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি, চিকিৎসা ও পরবর্তী সেবা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন দগ্ধরা। তারাই লাখ লাখ মানুষের মধ্যে গ্যাস বেলুন দিয়েছে, যার মতো ইচ্ছা নিয়ে নাও। তখন টানাটানি করতে গিয়ে বিস্ফোরণ হয়েছে, হওয়ার পরে যে আমাদের এই অবস্থা। ফোটাফুটির পরেই ফায়ার হয়ে গেছে, ওইখানে আগুন ছড়ায় গেছে। তো ওই সময় আমি নিঃশ্বাস নিয়েছি, নিঃশ্বাসের সাথেই আমার বুক জ্বালা পোড়া শুরু করে দিছে। এত বড় একটা আয়োজন, সেখানে আপনার যে বেলুনগুলো দিছে, আমরা তো সবাই সামনে, এটা সিরিয়াল ভাবে যদি একটা একটা করে দেয় এত বড় দুর্ঘটনা হয় না। আমরা কি অবস্থা আছে এখন আমাদের খোঁজ খবর নিচ্ছে না, এটা তো ঠিক না। আমরা আহত হয়েছি, কয়জন হয়েছি, এটা তো তারা দেখার দরকার। নানা আয়োজনে সারা দেশে দিনটি উদযাপন হচ্ছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলন বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিজয় মিছিল করেছে বিএনপি।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বছর উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা। নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের আয়োজনে শহীদদের কবরে পুষ্পস্তবক, জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন সহ দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসন ও পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জামালপুরের জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপি। জুলাই হত্যাকাণ্ডের বিচার, বৈষম্যহীন ব্যবস্থার বিলোপ সহ নানা দাবিতে গাইবান্ধায় কর্মসূচি পালিত হয়েছে। রংপুরের হারাগাছিতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে বিএনপি। সরকার পতনের বছর পূর্তিতে সাভারে আনন্দ র্যালি করেছে বিএনপি। দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ফরিদপুরের নগরকান্দায় বিএনপি ও জামাতে ইসলামীর পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরাইয়ে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নীলফামারীতে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদ রুবেল ইসলামের সমাধিতে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 94 ফিলিস্তিনি, আহত 4 শতাধিক। উপত্যকাটিতে বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা। এদিকে নেতানিয়াহুর কাছে গাজা দখলের হুমকির মধ্যে আগ্রাসন বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছে 6 শতাধিক সাবেক ইসরায়েলি কর্মকর্তা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। দুর্ভিক্ষ, অনাহার ও আতঙ্কের মাঝে আরও একটি রক্তাক্ত দিন পার করল গাজাবাসী। বেইত লাহিয়া, গাজা সিটি ও দেইর আল বালা সহ অন্যান্য অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে একদিনে আরও 94 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। আহত হয়েছে 4 শতাধিক। এদের মধ্যে 36 জনই ত্রাণ সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মে মাসের পর থেকে এ পর্যন্ত 1400-ও বেশি মানুষকে ত্রাণ নেয়ার সময় হত্যা করা হয়। এছাড়া 22 মাসের লাগাতার ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 60,900। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলের 6 শতাধিক সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। এত কিছুর মাঝেও দমে যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি ও হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে অনির্দিষ্ট জরিমানা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ভারত বলছে, রাশিয়া থেকে তেল আমদানি কোনো অন্যায় নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে এটি একান্ত প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্র ভারতের উপর অনৈতিক বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে মস্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এক বিবৃতিতে মস্কো জানায়, সোভিয়েত আমলে যে পরিস্থিতিতে আইএনএফ চুক্তি সই হয়েছিল, এখন আর সেই অবস্থান নেই। পেশ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি জামাত, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুত ইসি। আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, শহীদরা জাতীয় বীর। এবং বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না বললেন তারেক রহমান, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় মন্তব্য জামায়াত নেতার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।